মেসির পায়ের আওয়াজে দুঃখী মানুষের আনন্দ। আজকের হাজারো লাখো শিরোনামের মধ্যে এটিও একটি। আবার এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। ইংলিশদের দুর্গ আর হৃদয় দুটোই ভাঙল এই অপ্রতিরোধ্য মেসির আর মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সামনে এখন শেষ বাধা স্প্যানিশ রণকৌশল। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে যুক্ত হবেন তপু বর্মন, ন্যাশনাল টিম স্টার। চলেও এসছেন। এত দারুণ টাইমিং কি করে হলো আপনার? দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো। ভামোস আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা। কিন্তু বিষয়টা হচ্ছে এমন যে আপনি এভাবে কথা বললে কিংবা আমি যদি এভাবে বলি, শোটা বা দর্শকরা মনে করবে যে আমরা একটু বায়াসড হয়ে যাচ্ছি কিনা, কিংবা আর্জেন্টিনার এই যে পক্ষে অনেক কথা, তাদের খেলা বা লিওনেল মেসিতে মুগ্ধতা, সেই গল্পগুলো একটু বেশি বলা কিনা। কিন্তু যারা ফুটবল দেখেছেন বা গতকালকের ম্যাচ দেখেছেন বা আগের ম্যাচগুলোও দেখেছেন, বলা হচ্ছিল কম শক্তির দলের সঙ্গে আর্জেন্টিনা খেলে এসছে এবং স্বাভাবিকভাবে সেমির যে মঞ্চ, সেই মঞ্চে ইংল্যান্ডের মতো এরকম একটা শক্তিশালী দলের সঙ্গে সেখানে এক্সপোজ হয়ে যাবে কিনা আর্জেন্টিনা। শুধুমাত্র মনের জোরে আর কত। তবে শুধু মনের জোর নয়, পায়ের জোর, টেকনিকের জোর, একটা আত্মবিশ্বাস এবং জয়ের ক্ষুধা, সব কিছু দিয়েই কিন্তু প্রমাণ করলো আর্জেন্টিনা বা লিওনেল মেসি তারা বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমান, এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন আরো একবার হওয়ার জন্য প্রস্তুত। এখানে তো নিশ্চয়ই বায়াসনেস কাজ করে। আপনি যদি দেখেন আসলে তাদের কামব্যাক টেন্ডেন্সি, স্পেশালি এই ওয়ার্ল্ড কাপে আসলে 3টা ম্যাচ তারা করেছেন। আপনার সুইজারল্যান্ডের সাথে 1 গোল দিয়ে 1 গোল খেয়ে তারপরে তারা দুইটা গোল করে আসলে অল অ্যাবাউট কনসেন্ট্রেশন এবং আসলে মেন্টালিটি। আপনি তারা প্রায় 85 মিনিট পর্যন্ত ইংল্যান্ডের সাথে 1 গোলে পিছিয়ে ছিল। তারপরে আসলে একটা ডিসাইসিভ অ্যানজো ফার্নান্দেসের শট, যেটাতে আসলে মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়। আসলে আপনি যেটা শুরুতেই বলেছেন যে আসলে অনেক ধরনের অনেক রকমের কথা হচ্ছিল, আসলে আর্জেন্টিনা কি ফাইনাল রিচ করতে পারবে কিনা, আসলে এই ধরনের প্লেয়ার নিয়ে, এই ধরনের টিম স্ট্র্যাটেজি নিয়ে এবং এই ধরনের ট্যাকটিক্স নিয়ে। আসলে আমার কাছে মনে হয় যে সবকিছুর ঊর্ধ্বে আর্জেন্টিনা এখন চলে গিয়েছেন এবং সবার কথাকে সে আসলে কথা দিয়ে এটাকে আঘাত করেনি, তারা পারফর্ম দেখিয়ে আসলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একেবারে। তো লেটস গো অ্যাহেড, আমাদের সময় নষ্ট না করি আমরা, কারণ এত এত ঘটনা ঘটে গেছে। আমরা একটু ছোট্ট করে স্টেটটাও যদি দেখে নিই এই ম্যাচের, তাহলে তারপরে আগানো যায়। আমরা গোলগুলোর দিকে যাওয়ার আগে ওভারঅল ম্যাচের যে পরিসংখ্যান অনেকেই দেখেই ফেলেছেন কি হয়েছে ঘটনা। ইংলিশরা কালকে অনেকটাই অফ ছিল কিছু জায়গায়, যেমন বল পজিশনে 64-36, টোটাল শটসে তারা এগিয়ে থাকলেও কাজের কাজ হয়নি। 5 শটেই 2 গোল সেটা করেই ফেলেছে আর্জেন্টিনা। পাসেসের জায়গায় অনেক বেশি ছিল আর্জেন্টিনারা, ট্যাকেলেও ইংল্যান্ড বেশি ছিল বলা যায় এখানে 20-15। না, আপনার গতকালকের শোতে কিন্তু বলেছি আসলে কিছু প্লেয়ার আসলে আপনার ম্যাচটাকে ডিসাইড করে দিবে আসলে কারা জিতছে। আপনি যদি দেখেন, আমি প্রথমত আর্জেন্টিনার যে আসলে মলিনা, আসলে হি ডিড এ বিগ মিস্টেক। আপনি অ্যান্থনি গ্রোডন আসলে সেই চান্সটাই সে নিয়েছেন। আসলে আপনি একটা অ্যাজ এ রাইট ব্যাক ইউ শুড ওপেন ইউর বডি। গর্ডনের আমরা গোলেই যাব তাহলে, আমরা ইংল্যান্ডের প্রথম গোল দিয়ে শুরু করি। এই জায়গায় যে পরিসংখ্যানটা দেখাইছেন টোটালি আর্জেন্টিনার ফরে। হ্যাঁ অনেকটা। কিন্তু আমরা গর্ডনের গোলের কথা আপনি বলছিলেন, মানে হাফ টাইম গেল, ঠিক আছে, কোনো গোল নেই, সবকিছু ঠিকঠাক, ব্রেকটা কোনো মতে শেষ হলো 8-10 মিনিটের মধ্যেই, তাই না? যখন 55-তে এই জায়গাটায় ঘটেছিল কি ঘটনা আপনি যদি বলেন, কারণ গোলটা যেভাবে আপনি যদি বলি যে গর্ডনের দিকে নিশ্চয়ই নজর ছিল না, এবং এই পাশ দিয়ে না যে গর্ডন যে বাক খেয়ে গেলেন, বলের দিকে পুরোপুরি নজরটা। আমরা পরের ফ্রেমগুলো যদি একটু দেখি, গর্ডন হুট করে বাক নিয়ে যে বলের দখলটা নিলেন, যেটা খেয়াল করেন। প্রথমত আপনার বলটা কোথা থেকে এসেছেন, আই থিঙ্ক হ্যারিকেন নাইলে পিটফুক বলটাকে লং মেরেছেন। সেখানে তেকলোফিকা আর কি ট্রাই করেছেন যে বলটাকে ডিসপ্লেস করে দেওয়ার, সে ব্যাক বলি মেরে বলটাকে ইংল্যান্ডের প্লেয়ারে পেয়েছে। সেখানে হয়তো সেকেন্ড বল পজিশনে অ্যানজোর অবস্থান করার দরকার ছিল, সেখানে তারা মিস করে গিয়েছেন। এবং তার সাথে যখন আপনার যে ক্রসটা আসলো, রাইট নাও অলসো আপনার মলিনার বডি পজিশন ঠিক নেই। না, প্রথম ছবি যেটা দেখালেন সেইটা বডিও তো একদমই ঠিক ছিল না। আপনি যদি বডিটা ওপেন রাখতেন তাহলে হয়তো আপনি গ্রোডনকে দেখতে পারতেন কিংবা পুরোপুরি ব্লক করতে পারতেন। তো সে আসলে কি করতে চেয়েছে আই ডোন্ট নো। সে হয়তো ওয়েট করেছেন বলটা তার পায়ে আসবে, কিন্তু সেই সুযোগটা কি আপনার অপোজিশন টিম দিবে না, এবং সে জাস্ট টাচ করে এবং গোল। আসলে এই যে এরকম ম্যাচে এরকম একটা সিলি গোল খাওয়া, এটা কিন্তু আসলে আপনি মানসিকভাবে কিন্তু আপনাকে পিছিয়ে দিবে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জায়গায় আর একটু ভালো করা দরকার ছিল মলিনার। পুরোপুরি চোখ ছিল বলে, তিনিও কিন্তু শর্ট করার জন্যই অপেক্ষা ছিলেন, কিন্তু গর্ডন যেভাবে স্টিল নাও আপনার মলিনার বডি পজিশন ঠিক নেই। তো আসলে সে কি মার্টিনেসের জন্য ওয়েট করতেছিল? সে হয়তো কনভারসেশন করছে আফটার দ্য কনসিড গোল,
তারপরে সে মার্টিনেসকে বলতেছে আই থিঙ্ক তুমি এটা নিবা, হোয়াট ইজ দিস? এটা তো মানে গোলকিপার এবং ডিফেন্সের বিটুইন লাইনে বলটা দেওয়া হয়েছে, এটা ফর মার্টিনেস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, তো সেই যে গোলটা আসলে হয়ে যায় এবং গর্ডন কি দারুণভাবে, এর আগেও আমরা দেখেছি তার অ্যাসিস্ট গুলো, এবং তিনি দলকে এগিয়ে নেন। এখানে একটা উদযাপন স্বাভাবিকভাবে ইংলিশরা এগিয়ে যে করে। তবে আমরা যদি আর্জেন্টিনার ফার্স্ট গোলে যাই, Yes, যেখানে জানতাম, আসলে তাড়াতাড়ি। ইকুয়ালাইজার, সেটা বলে তাড়াতাড়ি তপুদা। হ্যাঁ, এই ঘটনার প্রত্যেকেই দেখেছে আসলে কিভাবে খেলে কামব্যাক, আবারও সেই 85 এই মিনিট ছবিটা একটু পর্যন্ত। রাখতে বলেন হ্যাঁ, ভাইদের। এই ছবিটা আমরা থাকি। আচ্ছা, আপনি দেখেন কর্নারটা যে নিয়েছে, কর্নারটা লিওনেল মেসির, হ্যাঁ। দেখেন কর্নারটা সে ডাইরেক্ট নেয়নি। আপনি একটা জিনিস আমি আপনাকে ফলো করাই, সেটা ইংল্যান্ডের ডিফেন্ডাররা অলরেডি তখনও কিন্তু তারা পুরো জানে, কথা বলতেছে, হ্যাঁ। তাদেরকে তাদের যে পজিশন দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা কনসার্ন না, তারা কথা বলতেছে। দ্যাট মিন্স সেই ক্ষেত্রে সেই সুযোগটাই মেসি শর্ট কর্নার করে ফেলে। Right. আপনি দেখেন না, ছবিটা, এটা ডিরেক্ট কর্নার করলে তারা কথা বললেও তারা কিন্তু এক ধরনের পজিশনে ডিফেন্ড ছিল, করে দিতে কিন্তু পারতো, তারা হ্যাঁ। আসলে মনোযোগের একটা কিন্তু ঘাটতি ছিল। ঘাটতি, আপনি right. দেখেন আর্জেন্টিনার সেইখানে 5 জন প্লেয়ার, তারা কিন্তু আসলে ম্যান টু ম্যান মার্ক করেনি, তাদের একদম লো ডিফেন্সে। মানে তারা জানে যে ঘটনা এমন হতে পারে, পাস আসতে পারে, ডাইরেক্ট হইতে পারে বা শর্ট করবে, এটা তারা বুঝতে পারে নাই। কিন্তু শর্ট করার কারণ দেখেন আপনি, বলটা যেই আমার মনে হয় ডিপল মেবি রিসিভ করেছেন, ডিপল আবার ব্যাক দিয়েছেন মেসিকে। মেসি কিন্তু একটা সময় পেয়েছে তার পজিশনটা অন সাইডে রাখার, রাইট। তারপরে যখন মেসির কাছে বলটা আসে, সে 1v2 সিচুয়েশন আমরা ক্রিয়েট যাই করে। পরের ছবিতে, হ্যাঁ। জান এই যে 1v2 সিচুয়েশন ক্রিয়েট করে, এনজো পুরা ফ্রি, বিকজ অফ আর ইংল্যান্ডের তখন কনসেন্ট্রেশন ছিল না। হ্যাঁ, 85 মিনিটসে আপনার তারা যে উইদাউট বলে যে রান করেছে, এটা না থাকারই কথা। ইভেন আর্জেন্টিনা যেই শুরুতে যে ফ্লোতে স্টার্ট করেছে, সেই সময়টা ইংল্যান্ডের জন্য ভেরি ডিফিকাল্ট। তো এনজোর একটা ডিসাইসিভ শুট এবং গোল, যেটা কিনা আসলে আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে দিয়েছে ভাইয়া। অসাধারণ। এবং এর আগেও চেষ্টা করেছিলেন তিনি এরকম শট, বারবার হ্যাঁ, হচ্ছিল না, অনেকবার। তারপর এখান থেকে হলো। তাহলে কি মূল ঘটনা আমরা বলতে পারি যে লিওনেল মেসির ওই ইমিডিয়েট সিদ্ধান্ত যে Yes. আমি কর্নারটা Yes, আসলে brother. ডিরেক্ট করব না, Yes. কর্নারটা পাসিং এ Yes. নিয়ে যাব, Yes. এবং ততক্ষণ একটু ডাবল মাইন্ডেড হয়ে যায় ওরা যে আসলে বলে আসবে নাকি ওইদিকে আবার তো Yes. যাচ্ছে, কারণ আবার ব্যাক পাস টু না, লিওনেল আবার মেসি। লিওনেল মেসি যখন বলটা নিয়ে আপনার ডি বক্সের কর্নারে চলে যায়, হ্যাঁ। তখন কিন্তু তার একটা মানে প্রবণতা আছে যে আউটসাইড দেখে ইনসাইডে যাওয়া, যেটা আপনি সেকেন্ড অ্যাসিস্ট করলো। তো সেই ক্ষেত্রে দেখবেন যে এখানে আমার মনে হয় যে স্পেন্সারকে নিয়ে না, এর পরের গোলটা সম্ভবত হবে তাকে টস দিয়ে যখন এই যে দেখেন যে হ্যারি কেনও কিন্তু আপনার সেই ক্ষেত্রে তারাও আপনার ধরেছে যে মেসি সেই ডসটাই দিবে, কিন্তু এনজো এরকম একটা পজিশনে ছিল শুরু থেকে, আমি যেটা আপনাকে আগেই বললাম যে একটা ফ্রি স্পেসে ছিল, তখন থেকে আপনার দেখেন একেবারে তারপরে একেবারে বিলিংহাম ট্রাই ফাঁকা- করেছে, কিন্তু এটা হয়নি। ফাঁকা জায়গা, এবং সেখান থেকে খুব দারুণভাবে আসলে। তবে এই যে স্কিলটা কিংবা এই যে লক্ষ্য ভেদ করা এই জায়গা থেকে, এটাও তো টাফ, সেটা আপনি successfully হয়তো বা করতে পেরেছেন। বলটা কিন্তু সে ইন স্টেপ মারেনি, বলটাকে সে ইনসুইং করিয়েছে। এখন ইনসুইং করানো মানে আপনার টার্গেটে রাখাটা গোলকিপারদের জন্য ভেরি ডিফিকাল্ট। দেখবেন যে হাতের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু বল অনেক বাঁক খেয়ে যাচ্ছে ভিতরে, সেটাই করেছে এনজো। এবং এনজো তার আগেও 3টা শট নিয়েছে, এটা কিন্তু এনজো শট থেকেই কর্নার পেয়েছে। হ্যাঁ, সো তিনি ততক্ষণে মেপে ফেলেছেন যে আসলে ঘটনা কি, এবং এবার প্রপার জায়গা থেকে প্রপার সুযোগটা পেয়েছেন, তিনি গোল দিয়েছেন। তো এই যে 1-1, তারপরে আরো 7 মিনিটের মধ্যে অর্থাৎ 90+2-তে ফাইনালি সেই মোমেন্টটা আসে, যে মোমেন্ট খুব ঠান্ডা মাথায় গোল। তবে তার আগে আমরা মেসি সেলিব্রেশনটা দেখি, হ্যাঁ, এনজোর সেলিব্রেশনটা দেখলাম, যে গোলটা করার পর তিনি ইকুয়ালাইজ করলেন এবং স্বাভাবিকভাবে ঘুরছে। আমরা উইনিং গোলটা দেখি, যে ঘটনা ঘটলো, লাউতারো এসে গোল করলেন, তিনি তো নেমেছেনই বোধহয় কত 80 বা এরকম পরেই নেমেছেন, মানে 86 মিনিট মেবি, 4 মিনিট আগে নেমেছে +9, আপনার সে টোটালি 13 মিনিট সময় পেয়েছে। দিস ইজ দা ক্রসটা করলো, কিন্তু খুব বেশি তাকেও মার্ক করতে পারে, ফাঁকাই ছিল। দেখেন আপনার সেই যে স্টোনস, গে এবং কনসা, আসলে 3 জন টপ হাইডের প্লেয়ার। আর যদি আপনি লাউতারোকে ধরেন, সে হলো সবচেয়ে লোয়ার, মানে এই 3 জনের মধ্যে। তো এখন আসলে 5টা দিয়েছে মেসি, এবং মেসির যেই মানে সেটআপটা ছিল, এত নিখুঁত কি করে সম্ভব? মানে আপনার মাথা, আমি এখান থেকে দেখেই তো একটা বল ছুঁড়ে মারতে পারবো না হয়তো মাথায়, কিন্তু না আসলে আপনি 3v1 পজিশনে লাউতারো ছিল, এবং কনসা ভেবেছে যে স্টোনস এই জায়গায় হেড দিয়ে ক্লিয়ার করে দিবে, সে পায়নি। এত ওপেন লাউতারোকে তারা কিভাবে রাখলো? মানে এই যে আপনার যে এই জায়গায় তো আপনার যেটা করা উচিত ছিল, যে আপনার 3 ব্যাক লাইন, এটাই তো হওয়া উচিত, স্পেশালি ডিফেন্ডারদের একটা লাইন মেনটেন করেছে, কিন্তু সেই জায়গায় আপনার স্টোনস আসলে ফ্লাইট মিস করে, সেই সুযোগটা লাউতারো মার্টিনেজ খুব সুন্দরভাবে নেয়, এবং একটা অ্যাজ এ নাম্বার 9
পজিশন শুড বি লাইক দ্যাট, কারণ আপনি দুই ডিফেন্ডারের মাঝখানে থাকলে কোন ডিফেন্ডার আপনাকে মার্ক করবে এটা কিন্তু কনফিউশন, কারণ আমি ডিফেন্স খেলে আমি বুঝতে পারি। তো ওই সিচুয়েশনটা আসলে লাউতারোকে তার শেখানো প্রয়োজন নেই, সে টপ লিগে খেলে এবং সে সেই লিগকে চ্যাম্পিয়ন হয়েছে এবার, তো সেই ক্ষেত্রে কিন্তু তার যে ইম্প্যাক্ট ছিল আসলে এটা স্কলানের একটা বিশাল বড় ধরনের ধন্যবাদ দেওয়া উচিত। এই সিচুয়েশনে সে ডিফেন্স বসিয়ে অ্যাটাকার নামিয়ে দিয়েছে। আগের ম্যাচে তো ম্যাকলিস্টারকেও দেখলাম আমরা এই ধরনের একটা মাথায় একদম পাতিয়ে দিলেন, বারে লেগেছে না এই ম্যাচে বারে লেগেছে, কিন্তু এর আগের ম্যাচে যখন অ্যালিস্টার গোল পেলেন তার ওয়ার্ল্ড কাপের ফার্স্ট গোল হেডটা, সেই হেডটাও তো একেবারেই মেপে তার মাথায় দিয়ে দেয়া, কারণ সেখানে তার হাইট অন্যদের চেয়ে কম ছিল। মানে বলটা যে কোথা থেকে আসছে এটা সব ক্রেডিট মেসিকে দিতে হবে। আচ্ছা, গোল মিসও তো হয়েছে, কিংবা যে গোল চান্স গুলো যেতে পারতো গোলে, বা পিকফোর্ডের এখানে একটা ক্রেডিট আছে, সেগুলো যদি আমরা দেখি পিকফোর্ড এরকম শট ঠেকিয়ে দিয়েছেন, অনেকগুলো হেড ঠেকিয়ে দিয়েছেন যেগুলো একটা সোজাসুজি যায় তার দিকে, একটা হেড ঠেকিয়ে দিয়েছেন। আমরা পরে একটু দুই একটা ঝলক দেখি, হ্যাঁ এটা ম্যাকালিস্টারের রদ্রিগো দি পলের একটা বল, হ্যাঁ এটা ঠেকিয়ে দিলেন লাফ দিয়ে, অনেক দূর থেকে আরো একটা শট, সেটাও তো বোধহয় ইনজুরি, সেটাও তিনি ঠেকিয়ে দিয়েছিলেন উপর দিয়ে। হ্যাঁ না আসলে পিকফোর্ড আসলে যেই ধরনের পারফরমেন্স শো করা স্টার্ট করেছিল এটা কিন্তু আসলে আর্জেন্টিনার জন্য একটা মাইনাস পয়েন্ট দিকে চলে যাচ্ছিল, কারণ আপনি এরকম ভাবে যদি গোলকিপার সেট হয়ে যায় দ্যাট মিনস আপনি পরবর্তীতে গোলই করতে পারবেন না। কিন্তু সেভাবে যেই এনজোর যে একটা মানে বলবো যে আউটস্ট্যান্ডিং শুট, তারপর থেকে আপনার অসাধারণ। তবে তিনি তার জায়গায় চেষ্টা করেছেন, তবে সুযোগ ছিল এখানে লাস্ট চান্সও যদি আমরা দেখি একটা একেবারে শেষ সময়ে, সেটা তো ম্যাকালিস্টার বোধহয়, এই ম্যাকালিস্টারের একদম লাস্ট মোমেন্টে যে হ্যাঁ এই বলটা কিন্তু আসলে মেসি উইন করে, এই বলটাই কিন্তু থ্রো হয়নি, মেসি এই বলটা উইন করে দুইজনকে ডস দিয়ে ইনসাইডে যে ডান পায়ে ক্রস, তার যেটাকে আমরা বলি যে উইকার ফুট, আসলে এটা কি উইকার ফুট নাকি তার কারেক্ট ফুট, এটা আমরা এখন কনফিউজড হয়ে গেছি। রাইট। তো বেশ কিছু সুযোগ ছিল, গোল হতে পারতো, সেটা হয়নি। তবে ইংলিশদের কি সমস্যা হয়েছিল বলে আপনি মনে করেন? আমরা পরবর্তী ঘটনায় যাওয়ার আগে যদি বলি, আপনি ইংল্যান্ডের সমস্যাটা আসলে ইংল্যান্ড বেশি দুইটা জিনিস তারা চিন্তা করেছে টমাস টুকেল। এক, আসলে তারা গোল একটা দিয়েছে 55 মিনিটে, তারা কি সেই গোলটা ব্যবধান কি বাড়াইতে চায়, সেইভাবে কি খেলতে চায়, তারা কি সেইভাবে খেলতে যাওয়ার পরে আর্জেন্টিনার সাথে কি পেরে উঠবে, এটা একটা কনফিউশন ছিল টমাস টুকেলের। এবং সেকেন্ড হলো তারা লো ডিফেন্সে যেয়ে কি গোলটাকে ডিফেন্স করতে পারবে কিনা, আসলে কিন্তু লো ডিফেন্সে যায় তারা এই গোলটাকে ধরে রাখতে পারেনি। দ্যাট মিনস দুইটা প্ল্যান সে ফল করে। মেন্টাল গেমও হয়েছে কিছু। আমরা হিট মোমেন্ট যদি দেখি এই ম্যাচের, তবুদা খুব স্বাভাবিকভাবে শুরু থেকে আমরা দেখেছি একটা উত্তেজনাপূর্ণ অবস্থা, সেটা ছিলই একেবারে শুরুর দিকে। এই ঘটনা যদি দেখেন মাত্র 3 মিনিটে, এরপর লিওনেল মেসিকে ঘিরে যেটা হলো, আমরা পরের ছবিও যদি দেখি যে মানে আর্গুমেন্ট হয়েছে বেশ কয়েকবার হিট অফ দ্য মোমেন্ট, আমরা হিট অফ দ্য মোমেন্ট মেসি টু বেলিংহামও দেখেছি। হ্যাঁ, সেই প্রসঙ্গে আসবো আমি। তা আপনি যদি বললেন আমরা মেসি ভার্সেস বেলিংহামের সেই ছবি দেখি আর কি, মানে এই যে উত্তেজনাকর পরিস্থিতি, সেখানে পরবর্তী মেসি এবং বেলিংহামের তাদের আমরা ওই মোমেন্টে দেখেছি, এবং সব পরবর্তী সোশ্যাল মিডিয়ায় ভিডিও এসছে, অনেক কথা বেলিংহামও বলার চেষ্টা করেছেন, লিওনেল মেসি অবাক হয়েছেন, একটু হয়তো এতটা এক্সপেক্ট করেননি বেলিংহামের কাছ থেকে। আরো একটা ছবি আছে। তো সব মিলে এই ঘটনার পর আমরা দেখেছি যে লিওনেল মেসি, এটা মেসি বলতেছে বেলিংহামরে যে দিস ইজ ফাউল, হ্যাঁ, আর বেলিংহাম হলো এগেইনস্ট ফাউল, এটা কিন্তু বলতেছে নো, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আসলে সেই জায়গায় আর কি কনভারসেশনটা বেলিংহামে জিতেছিল, এর জন্য মেসির একটা ইগো বা একটা তো লেগে থাকা ছিল যে চিন্তা জিততে হবে আলটিমেট এই জায়গাটায়, এবং বেলিংহামের যে শারীরিক ভাষা বোঝাই গিয়েছে। এবং মেসি যে ব্যাপারটা আমি চান, বা এর আগেও দেখেছি তার স্টেটমেন্টে, যে সম্মান করে কথা বলো। আরেকটা ছবি আছে আমাদের কাছে, বা একটা কোট আছে, আমরা মেসিকে কেন আপনি তাতিয়ে দিবেন না, লিভ হিম লাইক দ্যাট, রিয়াল মাদ্রিদ লেজেন্ড মার্সেলো এক্সপ্লেইনস হোয়াট উড ব্রিং দ্য ভেরি বেস্ট আউট অফ বার্সেলোনা আইকন লিওনেল মেসি ইন এপিক ক্লাসিকো ক্লাশেস 2023 ঘটনা। তো মার্সেলো বলছেন যে ওই ক্ল্যাশের আগে তাদের প্ল্যান যেটা, বা তার যে স্টেটমেন্ট, সেটা ছিল মেসিকে মেসির মতো ছেড়ে দাও, তাকে যখন তুমি বিরক্ত করতে যাবে বা চ্যালেঞ্জ দিতে যাবে, তখন আসলে তুমি পারবে না, মানে আপনার সে তখন ফায়ার হয়ে যায়। হ্যাঁ, এখন আপনি মেসির এইরকম কিন্তু অনেক অ্যাটিটিউড আমরা দেখেছি, সে আসলে কথা বেশি বলে না, ইভেন দো সে সেটা না করে সে তার খেলায় মনোযোগী থাকে। আপনি যদি দেখেন তার পারফরমেন্স, কালকে হয়তো গোল করে নাই, রেটিং মনে সবার উপরে, এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আসলে সে অলরেডি বুঝিয়ে দিয়েছে যে হুই ইজ দ্য বেস্ট। 2 অ্যাসিস্টে আপনি বানিয়ে দিচ্ছেন গোল শুধু করার জন্য। আসলে বেলিংহাম
মানে ভেরি ইয়াং এবং রিয়াল মাদ্রিদে খেলে, তার একটা অবশ্যই প্যাশন আছে, পার্সোনালিটি আছে, কিন্তু আসলে আমি কার সাথে পার্সোনালিটি শো করতে যাচ্ছি, আসলে এটা কিন্তু একটা, আপনি যদি বড় বড় লিজেন্ডদেরকে দেখেন তারা কিন্তু সেম কথাটাই বলেছে, মার্সেলো যেটা বলেছে, তাই না, যে লিভ হিম, তাকে বিরক্ত করো না, যদি বিরক্ত করো তার মানে তোমরা আরো বিপদে পড়বে। বিফোর দ্য ম্যাচ সেটা পানিশ সে ম্যাচেই করে দিয়েছেন। তো সেই কাজটা আমরা দেখেছি অন্তত গত ম্যাচে, এবং সেখান থেকে কামব্যাক অসাধারণ ছিল। সেটা আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের কাছে আছে, তবে এক্সপেক্টেবল ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। সবকিছু ছাপিয়ে যিনি আছেন তিনি লিওনেল মেসি। তার কথা যত বলবেন তত কম হয়ে যায়, অন্তত এই শেষ রাতের ম্যাচটাও আপনি যদি কথা বলেন তাহলে শেষ করতে পারবেন না। মেসি দৌড়েছেন এই ম্যাচে। আমরা একটা মেসি রান একটা স্ট্যাট দেখি ছোট্ট করে। মেসি হাঁটেন, বল যখন পান তখন খেলেন, কিন্তু যখন সেমির মঞ্চে ইংল্যান্ড অপোনেন্ট, তখন লিওনেল মেসি কি করলেন? মেসি ran 5.2 miles versus England. That is the most he is run in a match this World Cup that didn't go to extra time. Left it all out on the field. সবকিছুই তিনি নিংড়ে দিয়েছেন, এবং এটাই আসলে একটা বড় বার্তা যে কতটা তিনি এফোর্ট দিয়েছেন না এখানে। ব্রাদার, আপনি যদি ইজিপ্টের ম্যাচটা তার মানে তাকে ইমোশন হতে দেখেন, যে আসলে সে এখনো হাংরি টু অ্যাচিভ সামথিং, কান্না করা, মানে সারা বিশ্বকে সে কাঁপিয়ে দিয়েছে। মানে তার জীবনে আর কি অপ্রাপ্তিটা কি আছে? কিছুই নাই, যদি বিশ্বকাপ আর নাও জেতে, অপ্রাপ্তি তো কিছু নেই। অপ্রাপ্তি তো আর কিছুই নাই, কিন্তু এটাতেই কিন্তু এক্সাম্পল সেট করা, এবং আসলে সে কতটা এক্সাম্পল সেট করা, এবং আসলে সে কতটা হারি এবং হাংরি টু উইন ওয়ার্ল্ড কাপ, এবং আসলে দলের সবাই কিন্তু তার জন্য এফোর্ট দেয়। আমরা আসলে ওয়ার্ল্ড কাপ শুরুতে বলেছি যে মেসি শুধু 8টা গোল করেছে, কেউ তার গোল করেনি। এখন যদি আপনি হিসাব করেন, হ্যাঁ, লাউতারো মার্টিনেজ 3 গোল করেছেন, হ্যাঁ, এনজো 2 গোল করেছেন, এনজো যে 2টা গোল মানে ওয়ান অফ দ্য বেস্ট, তাই না? তো এখন আসলে মেসির জন্য কি বলবো, মেসি আসলে সর্বকালের সেরা প্লেয়ার, আমি নো তো ডাউট বললাম। অ্যাবাউট ইট। আর কালকের তো পরে আর স্ট্যাট দেখি আমরা যে কি করেছেন এই ম্যাচে, আরো খুব স্বাভাবিকভাবে আমরা এনজয় দেখবো। তবে লিওনেল মেসি এবং অল প্লেয়ার্স যদি দেখি, তার এক্সপেক্টেড গোল 0.76, যদিও অ্যাসিস্টই দুটো করেছেন, নিজে গোল করেননি, তবুও বিগ চান্স ক্রিয়েটেড টু, মোস্ট কি পাসেস 4, মোস্ট সাকসেসফুল ড্রিবলস 9, এখানেও একটা তিনি ম্যারাডোনার সঙ্গে দুর্দান্ত রেকর্ড করেছেন, পিছিয়ে আছেন একটু। মোস্ট গ্রাউন্ড ডুয়েলস তিনি 12টা দিয়েছেন, হাইয়েস্ট রেটিং তিনি 8 পেয়েছেন। তো দাদা আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনি বলেন, কিন্তু তার বয়স 39, এটাই তো আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, কি করে সম্ভব? লাস্ট ওয়ার্ল্ড কাপে তার এজ ছিল 35, সে গোল করেছে 7টা, অ্যাসিস্ট ছিল 3টা, আর আই থিঙ্ক চান্স ক্রিয়েটে মনে হয় 21 মেবি, আর আরেকটা যে আপনার সাকসেসফুল ড্রিবল মেবি 21 সামথিং। এইবার গোল করেছে 8টা, অ্যাসিস্ট 4টা, 24 চান্স ক্রিয়েটেড, সাকসেসফুল ক্রিয়েটেড 24। আপনি কি তাকে এজ কমাবেন না বাড়াবেন? এখন আপনি আমাকে বলেন। এখনই হচ্ছে যৌবনের দেখছি তাকে আমরা, তাই না? মানে এখনই পিক টাইমে দেখছি না। আসলে মেসি আপনাকে মানে কখনো ডাউন করবে না। এখন পর্যন্ত আমি মেসির কখনো মানে অফ ফর্ম দেখি নাই দাদা, অফ ফর্ম কখনো দেখি নাই। জাস্ট ওয়ান মোর গেম 19, 18, 20 বছরের ক্যারিয়ারে দেখি নাই। আসলে তাকে যখনই দেখি আমার কাছে নতুন মনে হয়। ম্যারাডোনার সঙ্গে তার একটা স্ট্যাট দেখি, তাহলে লেজেন্ডের কাতারে তাকে কিভাবে ভাবা যায়। এই ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনা উরুগুয়ে এবং ইংল্যান্ডের বিপক্ষে 1986 10 তার ড্রিবল উইন ছিল, বা ড্রিবলে তিনি এগিয়েছিলেন। এই জায়গায় এই ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি 9, জার্মানি 10-এর জার্মানির সাথে, আর ইংল্যান্ডের সাথে এই ম্যাচটায় 9। তো এই যে ড্রিবলিংয়ের কিংবদন্তি, সেই হ্যান্ড অফ গডের পরের গোলটা, গোল অফ দ্য সেঞ্চুরি, তারপরে লিওনেল মেসি, মানে না আসলে বাকি সব মিলিয়ে এখন তুলনার জায়গায় আমার মনে হয় ম্যারাডোনা নিজে থাকতেও তো মেসিকে অনেক উপরে রেখেছেন, হাইলাইট করেছে। ইভেন দো স্বয়ং পেলেও বলেছেন যে মেসি ইজ দ্য বেস্ট, ম্যারাডোনা তো বলেইছেন। এখন আসলে এই জায়গায় আমার কাছে মনে হয় কোনো ডাউট রাখার কোনো প্রশ্নই আসে না। আমরা আসলে এটা অল অ্যাবাউট ধরেন একটা বেজ, যেটা কিনা আসলে মেসিকে সবসময় হিমলেট করে, এটা আসলে এটা তাদের আসলে খোঁচা মারা, এটা একটা কথা। আর এরপরেও যদি বিশ্বকাপটা লিওনেল মেসি জেতে, তাহলে বোধহয় আর মানে আপনি এখনই তো বলতে পারেন, আর এখনই বলতে পারেন, কিন্তু এই বিশ্বকাপটা নিজে জিতছেন খেলে, মানে আরো বেশি পরিসংখ্যানে সমৃদ্ধ, আরো বেশি নিজের কন্ট্রিবিউশন। সেটা যদি দেখেন, কন্ট্রিবিউশনের কথা আসলে এনজোর আমরা স্ট্যাটটাও একটু দেখি, তার কথা না বললে ভুলই হবে।
কারণ 104 টাচেস, শুধু এইদিকেও যদি তাকাই আমরা, Wow. তার কি এফোর্ট, একটা গোল, এক্সপেক্টেড গোলেও কিছুটা তিনি সিচুয়েশন ক্রিয়েট করেছেন, পরন্ত গোলও পেয়েছেন, 4 শটস অন টার্গেট, অন কি পাসেস, আপনি সব কিছুতেই অ্যাকুরেট পাসেস 82টা 84-র মধ্যে, এবং 384.9 মিটার বল ক্যারিং ডিস্টেন্স, মানে সব মিলিয়ে তিনি ছুটেছেন, খেলেছেন, 7.7 রেটিং, এবং না, লং রেঞ্জ গোল, লং ট্রাই রেঞ্জ করে শুট, এটা লং রেঞ্জ ফাইনালি গোল। আসলে এটা কিন্তু আসলে এনজো তাদের সাথে খেলে অভ্যস্ত, সে চেলসির ক্যাপ্টেন ভাই, এবং তার সেই এক্সপিরিয়েন্স আছে এবং তার সেই অ্যাবিলিটি আছে। তা না হলে চেলসি টিমের মতো ক্যাপ্টেন এরকম একটা বিগ টিমে ক্যাপ্টেন হতে পারতো না। এবং এই সিজনে সে প্রায় 10 থেকে 12টা গোলও করেছেন, আপনি যদি দেখেন সবকিছু মিলিয়ে লিগে এবং চ্যাম্পিয়ন্স লিগ সহ। তো তার এইরকম শুটে অনেক গোল দেখেছি, কিন্তু গতকালকের ম্যাচে যদি আজকে একটার ম্যাচে রাতের যদি ধরেন, সে অনেকবার ট্রাই করছিল, আমি জানি না কেন পিক ফুটে পেয়ে এরকম ভাবে ট্রাই করছিল, তার আগে কিন্তু এত ট্রাই দেখিনি, হয়তো করেছে একটা দুইটা, কিন্তু গতকালকের ম্যাচে সে 3 থেকে 4টা ট্রাই করেছে বিফোর দ্য গোল। যখন সে গোলটা করলো আসলে মানে ট্রিমেন্ডাস, আউটস্ট্যান্ডিং এবং আনবিলিভেবল গোল, 4-5 জনের মাঝখান থেকে ইনসুইং এর একটা মাইন্ডসেট ছিল বোধহয় যে আমি জেতাবো, প্রত্যেকের মধ্যে ওই ব্যাপারটা ছিল যে ম্যাচটা আমি পারলে আমি নিজেকে হলেও জেতাতে হবে, কারণ মেসির জন্য কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে ফাইনালে যেতে হবে, সমস্ত দায়িত্ব প্রত্যেকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছেন, এরকম একটা অবস্থা। আপনি যদি দাদা সিমোনেকে দেখেন, হ্যাঁ, পুরো মাঠ জুড়ে খেলেছেন, তার হয়তো আলাদা রোল ছিল, একটু মেরেও খেলেছেন, পুরোটা জুড়ে তিনি আধিপত্য দেখিয়েছেন। আমরা শেষ করব একটা ছবি, লাস্ট দেখি, ভদ্রলোকের নাম লিওনেল স্ক্যালোনি, মানে তিনি নিস্তেজ নির্বিষ থাকেন, যখন পিছিয়ে থাকেন তখন একটু চেষ্টা করেন, যখন গোল দেয় তার শিষ্যরা তখন তিনি আর কিছু করতে পারেন না, যখন উইনিং গোল হয় তখন তিনি শুধু দাঁড়িয়ে কাঁদেন, বা এটা কি মানে কি রঞ্জন ধরনের? দা, আমার কাছে মনে হয় এই ব্যক্তিটা যতটা ক্রেডিট পাওয়ার যোগ্য আমরা কি তাকে দিচ্ছি না, বোধহয় না। হোক ওভার দ্য ওয়াল মিডিয়া, ওভার দ্য ওয়াল ফ্যান্স, ওভার দ্য ওয়াল এক্স প্লেয়ার, আসলে তাকে নিয়ে যেভাবে আলাপ আলোচনা করা হয়, আসলে কি আমরা রাইট ওয়েতে করি কিনা রং ওয়েতে করি, এটা আমার কাছে মনে হয় এখন আমাদের চিন্তা করা উচিত। এবং এই ব্যক্তিটাকে পর্যাপ্ত পরিমাণ সম্মান এবং রেসপেক্ট, তার যেই মানে গেম প্ল্যান সেটাকে রেসপেক্ট করা উচিত, তাই না? তো আমরা অনেকে সমালোচনা করি, আসলে কালকে এসে দেখিয়ে দিয়েছে আসলে যে একদম, মানে আমরা স্ক্যালোনি আসলে ট্যাকটিক্যালি কতটা শার্প, তিনি কি করাচ্ছেন দলের অ্যানালাইসিস বা টেকনিক্যাল জিনিস এটা জানি না, কিন্তু একটা মাইন্ডসেট যে তৈরি করতে পেরেছেন একটা দলের মধ্যে বিশ্বকাপ জেতানোর জন্য, একটা ডিসিপ্লিন যে তৈরি করতে পেরেছেন, একটা ক্ষুধা, তার জন্য বোধহয় তাকে সমস্ত ক্রেডিট দেওয়া যায়। তবু বর্মনকে অসংখ্য ধন্যবাদ এমন দিনে সঙ্গ দেওয়ার জন্য, সবসময় তো আছেনই। সো ইটস ফাইনালি লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামাল। কথা হবে এই ম্যাচ নিয়ে আরো অনেক, কারণ সামনে সময় আছে। এক্সপার্ট টেবিলের আগামী পর্ব দেখতে ভুলবেন না। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে। আজ এই পর্যন্ত।